শুনছেন গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেল। সরোজ কুমার রায়চৌধুরীর ময়ূরাক্ষী উপন্যাসের তৃতীয় পর্ব আজ। পর্বে যাওয়ার আগে মার্জনা চেয়ে নেব। কিছুক্ষণের জন্য কিছু শব্দ এসেছে যেটা আমরা একেবারেই চাইনি। আপনারা আশা করি মার্জনা করবেন। চলুন, ময়ূরাক্ষী তৃতীয় পর্ব। দুপুরে এক পশলা বৃষ্টি হওয়ার পর এখন রোদ উঠেছে। সেই রোদের আভা ছড়িয়ে পড়েছে গাছের চিকন পাতায়, জলের ধারের ঘাসে ঘাসে আর ময়ূরাক্ষীর তৃণহীন রাঙা মাটির উঁচু পারে। আর পড়েছে দূর বিলে বন্যার যে রেখা দেখা যায় সেইখানে। কচি কচি ধানের গাছগুলি হাওয়ায় দুলছে। তারই আড়ালে চিকচিক করছে জমির জল। কোথাও জমির কাটা আলের ফাঁক দিয়ে সুরসুর করে জল নামছে, কোথাও সাঁকোর নিচে গোসাপ করছে গর্জন। মাথালি মাথায় দিয়ে চাষি জমির ঘাস নিড়িয়ে তুলছে। তাদের পায়ের শব্দ হচ্ছে ছপ ছপ। রাহি লোক একলা পথ চলতে চলতে মনের আনন্দে গান ধরেছে। বৃন্দাবনের কালো শশী নদেই এসে উদয় হল। ময়ূরাক্ষীর ধার ধরে গায়ের কোল পর্যন্ত মেয়ের শাড়ি চলেছে। বাম কক্ষে কলসি, ডান হাতখানি চলার তালে তালে দুলছে। সূর্যের আভায় পিতলের কলসি চিকচিক করছে। তালবনের তলে কটি রাখাল ছেড়ে বাঁশি বাজাচ্ছে। মশ মশ শব্দে একদল গরু নবতৃণদল ভোজন করছে। ভোজন শ্রান্ত কোনো গাভী পরম স্নেহে নববৎসের গাত্রলেহন করছে। দূরে রেল স্টেশনের কাঁচের জানলা রবি করে ঝলমল করছে। সেদিকে চাওয়া যায় না, চোখে ধাঁধা লাগে। একখানি প্যাসেঞ্জার ট্রেন বাঁশি বাজিয়ে চলে গেল। বিনোদিনীর কি যেন হয়েছে, সব সময় কে যেন তাকে ডাকছে। ট্রেনের বাঁশি শুনে ভরা কলসি কাঁখে নিয়েই বিনোদিনী মধ্যপথে থমকে দাঁড়াল। এত দূর থেকে শুধু ট্রেনখানিই দেখা যায়, যাত্রীদের দেখা যায় না। ট্রেনখানি কোন অজানা দেশ থেকে আসছে কে জানে, ভাবতেও পারে না। কোন নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করছে তাও জানে না। ভাবতে কি তার বুকের ভিতরটা হু হু করে ওঠে। মনে হয় এই কমলপুরের মাটি থেকে অকস্মাৎ সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানকার সঙ্গে তার কোনো যোগ নেই। এ তার স্বদেশ নয়, তার গৃহ অন্য কোনোখানে। সেখানকার পরিচয় এখনো পায়নি, সত্যিকার গৃহের এবং সত্যিকার পরিজনের পরিচয়। তবে তাদের পরিচয় পাওয়ার জন্য মনে মনে ব্যাকুলতা এসেছে। কিচ্ছু ভালো লাগে না, গৃহ না, পরিজন না, কিচ্ছু না। এই কদিন থেকে কি যেন হয়েছে তার। পিছনের সাথীদের ঠেলায় এবং আগের সাথীদের টানে তার থামা চলল না। তাকে চলতে হলো। ভিজে কাপড় পায়ে পায়ে যায় বেঁধে, তবু থামবার অবকাশ পেল না। চলন্ত ট্রেনখানির দিকে ফিরে ফিরে চায় আর পা পা চলে। বাড়ি ফিরে দেখে হারান হাবল আর মেনিকে নিয়ে বিব্রত হয়েছে। হাবল বোধহয় মারই খেয়েছে। উঠোনে গড়াগড়ি দিচ্ছে আর প্রাণপণেই চেঁচাচ্ছে। বাপের কোলে উঠে মেনির কান্না থেমেছে, কিন্তু এখনও থেকে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে। মাকে দেখে আবার ঠোঁট তার ফুলে উঠল। হারান গর্জন করে বললে, এক প্রহর বেলা থাকতে গিয়েছিলি, সন্ধে বাউরে গেছে, এখন ফিরলি, কি করছিলি? দুম করে দাওয়ায় ঘোড়াটা নামিয়ে বিনোদিনী বললে, পুকুরে কতখানি জল আছে তাই দেখছিলাম। হারান অত বুঝলে না, বললে, নিবি তো এক ঘড়া জল, পুকুরের জলের খবরে তোর কাজ কি? বিনোদিনী কাপড় ছাড়তে ঘরের ভিতর গেল। ঝাঁঝের সঙ্গে বললে, গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে না, তাই দেখছিলাম। হারান এতক্ষণে বুঝলে কথাটা রাগের, আর উত্তর দিলে না। মেনিকে নিয়ে গিয়ে দাওয়ায় নামিয়ে দিলে। বিনোদিনী বেরিয়ে এসে বললে, এক প্রহর বেলা থাকতে আবার কখন গিয়েছিলাম? এই তো গেলাম। এই গিয়েছিলি বই কি, 5টা মেয়ে এক ঠাঁই হলে আর তো ঘরের কথা মনে থাকে না, তাতে ছেলেগুলো মরুক আর বাঁচুক। বিনোদিনী কাপড় নিংড়াতে নিংড়াতে বললে, তোমরা আছো কি করতে? একবার ছেলে ধরতে পারো না? হারান গজগজ করে বললে, তাই ধরবো, আমার হয়ে চাষটা তুই করে দিয়ে আসিস। বিনোদিনী হেসে বললে, তা পারি না নাকি? তো যাস না কাল থেকে। কি করতে যাব?
দ্বিতীয় পক্ষ বিয়ে করেছ, জানো না দোজবরের বউ কি করে? জানি, হাতে মাথা কাটে। বলে গোলার তলা থেকে কোদালটা নিয়ে গোয়ালের দিকে খানিকটা জায়গায় জল বসেছিল সেইটে ছাড়িয়ে দিয়ে এলো। কদিন যে মাঠের কাজে ব্যস্ত ছিল, এদিকে দৃষ্টি দেবার সময়ই পায়নি। আজ দৃষ্টি পড়েছে। ফিরে এসে কোদালটা যথাস্থানে রেখে বললে, গোয়াল ঘরের পিছনটায় সোঁতা ধরেছিল, দেখতে পাসনি? এক কোদাল মাটি ছাড়িয়ে দিয়ে এলে সোনার অঙ্গ ক্ষয় হয়ে যেত নাকি? ওসব আমি পারবো না। কেন পারবি না? কেন? না, পারবো না। ওহো, লবাব পুত্তুর, খালি পাকনা মেলে বেড়াতে পারেন। দাঁড়া, তো রস আমি মারছি। বিনোদিনীও চটে গেল, রুক্ষ কণ্ঠে বললে, কি রস মারবে তুমি? ওরে আমার কে রে, রস মারবেন? মারো না দেখি, কত বড় মরদ হয়েছ। হারান গম্ভীর কণ্ঠে বললে, এই দেখ, আমাকে রাগাস না বলছি। বলে চাষার মুখ না আকার মুখ, কি বলতে কি বলবো, তখন কেঁদে পার পাবি না। তারপর গলা অপেক্ষাকৃত নামিয়ে বললে, আমায় বলে কাঁকড়ায় ধানের গুচ্ছিকে ভুট্টি নাশ করলে, আর উনি এলেন উস্তুং ফুস্তুং করতে। কি উস্তুং ফুস্তুং করেছি? তুমিই তো নেশাখোরের মতো চেঁচাচ্ছ। আমি নেশাখোর? হারান হঠাৎ ফিরে দাঁড়ালো। ওই বোষ্টম কি করতে আসে শুনি? সকালবেলায় কি অত কথা হয়, হ্যাঁ? এই আকস্মিক আক্রমণে বিনোদিনী হকচকিয়ে গেল। সে যে কি উত্তর দেবে ভেবে পেল না। সে কোনো উত্তর দেবার পূর্বেই হারান আবার বললে, আর ওই তারাপদর সঙ্গেই বা অত ফুসুর ফুসুর কিসের? আমি কিছু বুঝি না, না? বড় লব্র ছোকরা পেয়েছিস না? ধরতে যেদিন পারবো সেদিন। হারান তার বিশাল ছাতি ফুলিয়ে ভীষণ মূর্তিতে দাঁড়ালো। বিনোদিনী বারুদের মতো ফেটে উঠল। কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা? যাকে যা বলতে নেই সেই কথা? চাষার ঘরের চাষা? আমার বাপের বাড়ির লোক আসবে না? ওইটুকু ছেলে তারাপদ, তাকে সন্দ? তোমার গলায় দড়ি জোটে না? বুড়ো ড্যাকড়া মিনসে জমে তোকে ভুলেছে। আস্পর্ধার কথা শোনো না। বিনোদিনীর স্বর ক্রমশ উচ্চতর হতে লাগল। হারানের বিশাল ছাতি সংকুচিত হয়ে এতটুকু হয়ে গেল। সে থতমত খেয়ে কি বলবে ঠিক করতে পারলে না। তার গলার স্বর একেবারে নেমে গেল। বললে, আহা, সন্দেহ হয় না। সন্দেহ হবে কেন? তা নয়, পাড়ার 5টা লোক 5টা কথা বলে, সেই জন্য বলছিলাম। কোন হারামজাদি কি বলে শুনি? বিনোদিনীর রণরঙ্গিনী মূর্তি। হারান ভয় পেয়ে গেল। বললে, আহা, বলবে কেন? বলে না কেউ। বললে তার জিভ ছিঁড়ে ফেলবো না? আমি হারান মণ্ডল, লাঠি ধরলে 200 লোকের মওয়া নিতে পারি। আমাকে ডরায় না কে? বলুক না কে কি বলবে তোর সম্পর্কে। হারানের গলা আবার চড়ল, বুকের ছাতি আবার বড় হলো, পেশিগুলো থরথর করে নাচতে লাগলো। বিনোদিনী খানিকটা নরম হলো, আঁচলে চোখ মুছে কাঁদো কাঁদো সুরে বললে, তবে বললে কেন ও কথা? তার চোখের জলে হারানের মন ভিজে গেল। বললে, আমি বললাম, ভালো রে, তোর আর দোষ কি বল? আমার অদৃষ্টই মন্দ। তা যদি না হবে তবে সন্ধেবেলায় তুই চোখের জল ফেলে আমার অকল্যাণ করিস। বিনোদিনী চোখের জল মুছে মেনিকে কোলে তুলে নিলে। সন্ধ্যার প্রদীপ জেলে তুলসীতলায় দেখিয়ে গলায় আঁচল দিয়ে প্রণাম করলে। উঠে দেখে হারান তার দিকে চেয়ে হাসছে। হাসছ যে? বিনোদিনী মাথার ঘোমটাটা সলজ্জভাবে একটু টেনে দিলে। হাসিনি। হারান মৃদু মৃদু হাসতে হাসতে বললে, তুলসীতলার পিছনে ওই সন্ধ্যামণির ঝাড়টা কে পুঁতলে তাই ভাবছি। কেন, কি দোষ হলো কি? হয়নি কিছুই। তবে বলছো যে? হারান আর একবার হাসলে। বললে, পিদিমটা নামিয়ে যখন তুই পেন্নাম করে উঠলি, তখন পিদিমের আলো পড়েছে তোর মুখে, আর ওদিকে ওই সন্ধেমণি ফুল ভারী বাহার ফুটেছিল রে, তাই দেখছিলাম। বিনোদিনী সুন্দর মুখখানি লজ্জায় আরক্ত হয়ে উঠল। যেতে যেতে বললে, তাই দেখো রস দিন দিন বাড়ছে কি না? হারান হেসে বলল,
রসের আর কি দোষ বল, তোকে দেখলে সব রসই বাড়ে। আহা, রসের নাগর। হারান খুশি হয়ে ভাঙা গলায় গান গাইতে গাইতে গরু বাঁধতে গেল। সে রাত্রে পাড়ার লোক আর তাদের কলহ শুনতে পেল না, বরং হারানের ভাঙা গলার হাসি শুনে পাশের বাড়ির বউরা পর্যন্ত মুখ টিপে হাসলে। সকালবেলায় হারান গরুগুলোকে বাইরে বার করে খোলসানি দিলে। ঘরের মধ্যে কেবল মুখভদ্রাটা রইল। মাঠে যাবার সময় বিনোদিনীকে বলে গেল, মুখভদ্রাটা বোধহয় বদলাইছে রে, ওকে আর বার করলাম না। গোয়ালটা ভালো করে পরিষ্কার করে দুয়াটি খড় বিছিয়ে দিস। খানিকটা গিয়ে আবার ঘুরে এসে বললে, আর দেখ, লবদ্বীপকে একবার খবর পাঠাস গাইটাকে দেখে যাবার জন্যে। চিন্তিত মুখে বিনোদিনী বললে, সে কি মাঠে যায়নি? বোধহয় গেছে, তবু একবার খবরটা নিস। আচ্ছা। বিনোদিনীর মনটা খারাপ হয়ে গেল। এ বাড়িতে সে বধূরূপে আসার পরে অনেক মুখভদ্রা হয়েছে। নিজের হাতে বাছুর কাল থেকে তাকে সে লালন করেছে। তারপরে এই সংসারে গরুটি অনেক বৎস এবং অনেক দুগ্ধদান করেছে। বিনোদিনীর হাত থেকে অনেক সেবা নিয়েছে, অনেক রকমে তাকে নিজের স্নেহ ও কৃতজ্ঞতা জানিয়েছে। আজকে সে হাবলমেনির মতো এই সংসারেরই একজন হয়ে দাঁড়িয়েছে। এবারে বড্ড গোমরক আরম্ভ হয়েছে। এই গ্রামের 10-12টা গরু এরই মধ্যে মারা গেছে। কে জানে ভদ্রা কি করে ভালো হবে। বিনোদিনী সব কাজ ফেলে গোয়ালে গেল। তাকে দেখে ভদ্রা বড় বড় করুণ চোখ মেলে চাইলে। একবার যেন দাঁড়াবার জন্য চেষ্টা করলে, পারলে না, থরথর করে কাঁপতে লাগলো। তার চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিনোদিনী গিয়ে তার গায়ে মাথায় পরম স্নেহে হাত বুলালে। ভদ্রা মাথাটি তার কাঁধের উপর রেখে চোখ বন্ধ করলে। কি হয়েছে রে, অসুখ করেছে? ও ভালো হয়ে যাবে, ভয় কি? লবদ্বীপ এসে ওষুধ দিলেই সেরে যাবে। গরুটা যেন কথা বুঝতে পারলে, কান দুটো নেড়ে জানালে, উঠতে পারছিস না? থাক থাক থাক, আর উঠতে হবে না। আমি হাতে করে তো জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, তারপর খড় বিছিয়ে দেব, তোর গায়ে সেঁক দেব, কত কি করব। দেখ না, এক্ষুনি ভালো হয়ে যাবি। বাইরে বাছুরটা একবার হামলে উঠতেই গায়েটা চকমক করে চাইলে। বাছুরটার জন্য মন কেমন করছে? তা কি করবি বল, তোর যে অসুখ করেছে, তোর দুধ তো বাছুরে খাবার উপায় নেই, তাহলে তারও যে অসুখ করবে। তুই ভালো হ, তারপর তোকে তার কাছে বেঁধে দেব। তখন তার গা চাটিস, আদর করিস, যা যা মন চায় করিস। হ্যাঁ, আজ কেমনি করে পড়ে থাকতে হবে, আর জল পাবি না এক ফোঁটাও, তা মনে থাকে যেন। হ্যাঁ। ব্রহ্মাণ্ডের অগ্রভাগে আগে জাগে চোর, পায়েতে লাল পাগড়ি। ঘুরতে হবে গো, হাত জোড়া আছে। তা হোক, আমরা একটু বসবো। অপরিচিত পুরুষের কণ্ঠস্বর, ভারী গলা কিন্তু মিষ্টি। লোকটাকে দেখা যাচ্ছিল না, দেখার কোনো ঔৎসুক্যও নেই। এমন কত ভিখারি প্রত্যহ আসে, বিশেষ এই আকালের বৎসরে তাদের যেন ভিড় লেগেছে। গৃহস্থ ভিখারি বিদায় করতে করতে বিব্রত হয়ে উঠেছে, তবু ভিখারি তাড়াতে নেই। বিনোদিনী মনে মনে বললে, মোলো যেতে চায় না যে। একটি পুরুষ আর একটি মেয়ে একসঙ্গে গলা মিলিয়ে গাইতে লাগলো, সঙ্গে টুপকি আর একতারা। ব্রহ্মাণ্ডের অগ্রভাগে আগে জাগে চোর, পায়েতে লাল পাগড়ি, মাথাতে সোনার নুপুর। দেখলাম এক জিন শহরে বাঁঝা নারীর পুত্র মরে, তা দেখে অন্ধ আতুর কেঁদে হয় আকুল। সেথা পিতার শোকে পুত্র হাসে, এক সাপে খায় 3 ময়ূর। শকুন খাবার আস্বাদে, মরি ধেয়ার আহ্লাদে, তা দেখে নিত্য মানুষ উঠল আসমানে। 3 দিনের অগ্রভাগে বাঘ ধরে খায় বাগম্বর। বড় মিষ্টি গলা, স্ত্রী পুরুষ দুজনে যেন দুটি মানিক চোর। বিনোদিনী বাইরে এলো, হাত ধুয়ে এদের দুটি ভিক্ষা দিয়ে আবার বরং গোয়াল ঘরের কাজে লাগবে। কিন্তু বাইরে আসতেই, এ কি ললিতা, ও মা, কি ভাগ্যি!
ললিতা খিলখিল করে হেসে ছুটে এসে বিনোদিনীকে জড়িয়ে ধরলে। মোটা গলায় পুরুষটি গম্ভীরভাবে বললে, আমিও এসেছি, একলা ললিতাকে ডাকলে তো হবে না। বিনোদিনী আধ ঘোমটার ভিতর দিয়ে কৌতুক চঞ্চল চোখে চেয়ে শুধু একটু হাসলে। রসময়কে সে কখনো দেখেনি, কিন্তু বুঝতে তার বাকি রইল না ওই রসময়। ওর পাশ দিয়ে ললিতার কোমর জড়িয়ে ধরে বড় ঘরের দিকে আনবার সময় মৃদুকণ্ঠে বললে, গান গাওয়া হলো, এবার ভিক্ষা নাও, নিয়ে চলে যাও। রসময় হেসে বললে, তাই বটে, আমার চলে যাওয়া অদৃষ্টই বটে। ললিতা হেসে আবার বললে, না না, চলে যাবে কেন, আমি যতক্ষণ না ফিরি ওইখানে দাঁড়িয়ে থাকো। রসময় আবার বললে, সেরকম কি কথা ছিল? কথা আবার কি, যখন যেমন তখন তেমন। ও। বিনোদিনী ঘরের ভিতর থেকে একখানা আসন এনে দাওয়ায় বিছিয়ে দিলে। ললিতাকে বললে, আমার মনটা বড় ভালো নেই ভাই, ভদ্রা গাইটার অসুখ। রসময় বসতে যাচ্ছিল, উঠে পড়ে বললে, তবে আর তোমার শোয়ের বাড়িতে বসা অদৃষ্টে নেই, আমি বরং গোয়াল ঘরেই বিশ্রাম করি গে। বিনোদিনী গালে হাত দিয়ে বললে, ও মা, সে আবার কি কথা? ললিতা রসময়ের দিকে চেয়ে হেসে বললে, তাই যাও, দেখো গে কি হয়েছে। বিনোদিনীকে বললে, খুব ভালো গরুর চিকিৎসা করে, ওদিকে 5খানা গায়ে গরুর অসুখ হলে ওকেই ডাকে, পাশ করা ডাক্তার ওর কাছে কিছুই নয়। বিনোদিনী আশ্বস্ত হয়ে বললে, তাই বুঝি? হ্যাঁ গো, গরুর আজ্ঞে আছে, খেতে বসেও যদি গরুর রোগের কথা শুনে খাওয়া ফেলে তক্ষুনি উঠে যাবে, তাই তো বসতে গিয়েও বসতে পারলে না। বিনোদিনী বললে, অনেক দিন পর তোকে পেয়েছি যখন, তখন 10 দিনের মধ্যে আর ছাড়ছি না। ললিতা বিব্রতভাবে বললে, না ভাই, তা পারবো না ভাই, তবে এই বেলাটা থাকতে পারি। মোটে? তবে থাকতে হবে না, যা। ললিতা আরও একটা বেলা থাকতে রাজি হলো এবং বহু সাধ্য সাধনায় কাল সকালে বিদায় নেবার আবেদন মঞ্জুর হলো। হাবুল এবং মেনি ইতিমধ্যেই কোথা থেকে এসে ললিতা মাসির কোল দখল করে নিয়েছে। ওদের জন্য ললিতা তাদের গ্রামের বিখ্যাত ফেনি বাতাসা এনেছিল। ছেলেদের দুজনের হাতে 2খানা দিয়ে বিনোদিনী বাকিগুলো ঘরের মধ্যে শিকেই তুলে রাখল। বললে, চল, সকাল সকাল স্নান করে আসি, এসে রান্না চড়ানো হবে। এত সকালে? আরে চল না, তা হোক। দুজনে তেল মেখে স্নান করতে গেল। পরস্পরকে পেয়ে রসময়ের কথা ওরা ইতিমধ্যেই ভুলে গিয়েছে। রসময় ভদ্রাকে ভালো করে দেখে মাঠে গিয়েছিল ওষুধ তুলতে। সেই ওষুধ নিয়ে এসে ভদ্রাকে সে নিজের হাতে খাওয়ালো, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ওষুধ ধরেছে কিনা। মন হারানেরও ভালো ছিল না। মাঠে নিতান্ত না গেলে নয়, তাই গিয়েছিল, কিন্তু মন পড়েছিল ভদ্রার দিকে। কোনো রকমে হাতের কাজ সেরে সে সকাল সকাল ফিরে এলো। বাড়িতে মেয়েরা তখন স্নান করতে গিয়েছে। হাবল আর মেনি গোলার নিচে বসে তখনও বাতাসা 2খানা লেহন করছিল, কিন্তু হারানের বুদ্ধি এবং দৃষ্টি কোনো কালেই সূক্ষ্ম নয়, অত তার চোখে পড়ল না। সে হন্তদন্তভাবে শটান গোয়াল ঘরে গিয়ে উপস্থিত হলো। দেখে একটা অপরিচিত লোক দরজার দিকে পিছন ফিরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর নিবিষ্ট চিত্তে ভদ্রার দিকে চেয়ে কি যেন দেখছে। কে? আমি। রসময় একাগ্র মনে রোগের গতি পর্যবেক্ষণ করছিল, পিছন ফিরে চাওয়ারও প্রয়োজন বোধ করলে না। তার উত্তর শুনে হারান মনে মনে বললে, বেশ। প্রকাশ্যে জিজ্ঞাসা করলে, ওখানে কি হচ্ছে? এবার রসময় পিছন ফিরে চাইল। প্রশ্নকর্তার দীর্ঘায়তন দেহ এবং মসীকৃষ্ণ বর্ণ দেখে রসময় চিনল যে এই হারান। সে চিরকালই একটু পরিহাস প্রিয়। বিশেষ করে হারানের চেহারা দেখেই তার পরিহাস করার প্রবৃত্তি বলবতী হল। সেও খুব গম্ভীরভাবে জিজ্ঞাসা করলে, তুমি কে? বটে। এক পা এগিয়ে এসে হারান জিজ্ঞাসা করলে, ওখানে কি দেখছিলে? আগে গরু দেখছিলাম, এখন তোমাকে দেখছি। আশ্চর্যের বিষয় হারান রাগলে না, বললে, বাইরে বেরিয়ে এসে দেখো,
গরুটার অসুখ। তাও দেখেছি, ওষুধও দিয়েছি। হারান উৎসাহিত হয়ে উঠল। লোকটা কে আর সে কথা জানবার কৌতূহল হলো না, জানবার প্রয়োজনও বোধ করলে না। সাগ্রহে জিজ্ঞাসা করলে, কেমন দেখলে? ভালো হয়ে যাবে। যাক, তুমি সরে এসো। রসময় গোয়ালের প্রবেশপথ আটকে দাঁড়িয়েছিল। তার গা ঘেঁষে তাকে ঠেলা দিয়ে হারান ভিতরে গেল। গরুটাকে একটু ভালোই বোধ হচ্ছে বটে, এখনও অবশ্য দাঁড়াতে পারছে না, তবে তেমন কাঁপুনি আর নেই। দু একটা ঘাসও অল্প অল্প করে দাঁতে কাটছে। বুঝলে সত্যি ভয় অনেকটা কেটেছে। অপরিচিত লোকটি চিকিৎসা ভালোই করেছে, কিন্তু কে সে? কোথাকার লোক? কেই বা তাকে ডাকলে? যাই হোক, ভদ্রাকে বাঁচানোর জন্য হারানের মনে একটা কৃতজ্ঞতার ভাব এলো। আবার তখনই মনে হলো, টাকা পয়সা লাগবে নাকি? তাহলেই হয়েছে। হারানের কাছে একটি পয়সাও নেই। আবার ধার করতে বেরোতে হবে। ধারই বা পাবে কোথায়? এ গ্রামে এখনো ধান পাওয়া যায়, চাল পাওয়া যায়, কিন্তু পয়সা একেবারেই দুর্মূল্য। লোকে দৈনন্দিন দোকান বাজার নুন তেল চাল দিয়েই করে, পয়সা দিয়ে নয়। হঠাৎ চাইলে একটি পয়সা কেউ বার করতে পারবে না। বিনোদিনীর ওপর রাগ হলো। কোনো আক্কেল যদি ওর থাকে, বলা নেই কওয়া নেই, একটা অজানা লোককে এনে গরুর চিকিৎসা করালে। এখন পয়সা কোথায় পাওয়া যায় বলো দেখি? কেন, নবদ্বীপ কী দোষ করেছিল? তাকে তো একটা পয়সাও লাগতো না। গরুর চিকিৎসায় তার কাছে কেউ লাগে? হারান আর পারেও না। কত ঝঞ্ঝাট সে পোয়াবে। কাঁকড়ার ধানের গুছিগুলো কাটছে, তার পরিন্দে জোগাড় করতে এই কদিনে তার পায়ের সুতো ছিঁড়ে গেল। কত কষ্টে পাওয়া গেল, আর তা যদি বা পাওয়া গেল তো এই আর এক ঝামেলা। মানুষ এত সইতে পারে? যাকে চুলোয় যাক। এখন একটা মানুষ এসেছে, তাকে এক কলকে তামাক তো সেজে খাওয়াতে হবে। কিন্তু লোকটা গেল কোথায়? বাড়ির ভিতর এসে দেখে লোকটা নির্জন বাড়িতে দিব্য একখানি আসন বিছিয়ে বসে আছে। নিজেই কলকে বার করেছে, তামাক বার করেছে, চকমকি ঠুকে আগুন করেছে, তারপর নিশ্চিন্ত মনে পা দোলাচ্ছে আর তামাক খাচ্ছে। মনের বিস্ময় মনেই চেপে হারান সম্ভ্রমে জিজ্ঞাসা করলে, আপনারা? বৈষ্ণব। এদিকে কোথায় আসা হয়েছিল? এইখানেই। হারান কিছুই বুঝলে না। বেশি কথা জিজ্ঞাসা করতেও সাহস হচ্ছে না, পাছে টাকার কথা এসে পড়ে। শুধু জিজ্ঞাসা করলে, মহাশয় নিবাস? কাঞ্চনপুর। হারান বিস্মিতভাবে জিজ্ঞাসা করলে, সে কোন দেশ? রসময় হাসি চেপে বললে, কেঁচুর। ও, এ কেঁচুর? হারান কেঁচুরের উদ্দেশ্যে আঙুল দিয়ে দেখালে। দুজনেই চুপ করে রইল। আর কি কথা বলা যায় ভেবে না পেয়ে হারান এদিক ওদিক চেয়ে আত্মগতভাবে অনুচ্চ কণ্ঠে বললে, এরা কোথায়? আমাদের এরার সঙ্গে চান করতে গিয়েছেন। হারান বিস্ময়ে হাঁ করে চেয়ে রইল। ইনি একা আসেননি, সঙ্গে স্ত্রীও এনেছেন? কিন্তু কেঁচুরে তাদের কে আছে? আবার জাতি বললে বৈষ্ণব। হারান নিজের বুদ্ধিহীনতা সম্পর্কে সর্বসময় সচেতন। ভাবলে, কাজ নেই বাবা ঘাঁটিয়ে, বিনোদিনী এসে যা হয় করবে, সে এখন কোনো ছলে বাইরে যেতে পারলে বাঁচে। এই ভেবে সে উঠতে যাচ্ছিল, এমন সময় জল ভরা কলসি কাঁখে নিয়ে ভিজে কাপড় সব সব করতে করতে বিনোদিনী আর তার পিছনে ললিতা। হারানের ওঠা হলো না। সে হাঁ করে অবাক হয়ে ললিতার দিকে চেয়ে রইল। ললিতার রং বিনোদিনীর মতো অতখানি চিকন নয়, লম্বাতেও ছোট এবং স্থূল, কিন্তু বেশি স্থূল নয়, পরিপুষ্ট আঙুলের মতো, যেন রসে টস টস করছে। চোখ দুটি টানা টানা, বড় বড়, যেন সব সময়ই হাসছে। ছেলেপুলে না হওয়ায় ঝঞ্ঝাট কিছু নেই, সেজন্য এখনও ছেলে মানুষই যায়নি। সেই সরসতা ও সরলতার চিহ্ন তার মুখে চোখে কথায় বার্তায় রয়েছে। বললে, কি গো মোড়ল মশাই, চিনতে পারছো? হারান এক গাল হেসে বললে, চিনতে আবার পারবো না কেন, খুব চিনেছি।
দেখা মানুষ কি চিনতে ভুল হয়? তো কে বলো দেখি? কে আবার? তেমন মনে করো না আমায়, বলে চিনতে পারছি না। বিনোদিনী তাকে উদ্ধার করলে, বললে, ও ললিতা। ললিতায় বটে, এতক্ষণে মনে পড়ল। হারান তাকে অনেক দিন পূর্বে দেখেছিল। মুখখানি চেনা চেনা বোধ হচ্ছিল, কিন্তু ঠিক করতে পারছিল না। কিন্তু অন্য স্ত্রীলোকের কাছে অজ্ঞতা প্রকাশ করতে তার ইচ্ছে হলো না। জাঁক করে বললে, চিনেছি গো, চিনেছি। আমাকে তেমন চাষা পাওনি। বলে ললিতাকে চিনতে পারবো না। সেই পানের ভেতর তেলাপোকা পুরে দিয়েছিলে, মনে নেই? খেয়ে বমি করে মরি আর কি। ললিতা হেসে বললে, খুব বুদ্ধিমান। আর সেই পিঁড়ির নিচে সুপুরি, মনে নেই? হারান হো হো করে অট্টহাস্য করে ঘর ফাটিয়ে দেবার মতো করলে, বললে, মনে আর নেই। খেতে বসে হুড় বুড় করে পিঁড়ি শুদ্ধ পড়লাম একেবারে দাওয়ার নিচে। বাবা, কি জ্বালানটাই না জানিয়েছ। এবারে তার শুদ্ধ শোধ তুলতে হবে, মনে থাকে যেন। বলে বিনোদিনীর দিকে চাইলে। বিনোদিনী হেসে বললে, আমি কি করতে তুলতে যাব? তুমি তো লোগে। আহা, এটির ভার যেন আমার উপরেই রইল। আর ওই বৈষ্ণব ঠাকুরটির? বিনোদিনী বললে, বৈষ্ণব ঠাকুর তো ঠাকুর নিয়ে কালই পালাতে চাই গো। হারান দাওয়া থেকে তরাক করে লাফিয়ে নিচে পড়ল। কোমর বাঁধতে বাঁধতে বললে, ফাটাফাটি হয়ে যাবে তাহলে। আমি ডাক সাইটে হারান মণ্ডল। লাঠি ধরলে 200 লোক ভাগরা হয়। আমার বাড়ি থেকে ঠাকুর নিয়ে যাবে এত বড় আস্পর্ধা? একটি মাস থাকতে হবে, তবে ছুটি। যাক তো দেখি, কে ঠাকুর নিয়ে যাবে? রসময় হেসে বললে, আর খাতিরে কাজ নেই। এখনই তো গোয়াল ঘরে 2 লাঠি বসিয়েছিলে। চোখ দেখে ভয়ে মরি। হারান হো হো করে হেসে বললে, সেই রকমই বাতিক হয়েছিল বটে। আমি ভেবেছি গরু চোর। বলে হারান যত হাসে, বিনোদিনী আর ললিতা তত হাসে। হাসি আর থামে না। রসময় অপ্রস্তুত হয়ে বললে, ভালো করতে গিয়ে শেষটাই এই বদনাম, মন্দ নয়। বিনোদিনী হেসে বললে, তা ও কি করে জানবে বাপু? ভদ্রলোক এসে কখনো গোয়াল ঘরে বসে থাকে? ললিতা রসময়ের দিকে একটা কটাক্ষ হেনে বললে, দিলে না কেন দুঘা? রসময় বললে, তাতে আমার আর ক্ষতিটা কি? বসে বসে 6 মাস ঘি রুটি খেতাম। হারান বললে, তাতে আমিই কাতর নাকি? আমার 5 জনের আশীর্বাদে ঘরে গমেরও অভাব নেই, ঘিয়েরও অভাব নেই। খাও না কেন, যত খাবে। তারপর বিনোদিনীর দিকে চেয়ে বললে, ওই জালার ভেতর থেকে রামশাল চাল আছে, বার কর। আর ঘাট জালটা দে তো, দেখি পুকুরে 2টো মাছ যদি পাওয়া যায়। আর হ্যাঁ, তুমি এক কাজ করো হে ভাইয়া, হাতে মুখে জল দিয়ে 2টো গরিবের ঘরে মুড়ি খাও। বিনোদিনী জলখাবারই বার করছিল। চিড়ে ভাজা, ছোলা ভাজা, নারকেল, আদার কুচি, কাঁচা লঙ্কা, শশা, জামবাটিতে বাটি ভরা মুড়ি, গুড়, দই। হারানকে জিজ্ঞাসা করলে, তুমি খাবে না? একটু রাখ, আগে পুকুরে একটা খেপ দিয়ে আসি। বেড়েছি যে। আচ্ছা আচ্ছা, দে তাহলে। বলে হারান ঘাট জালটা নামিয়ে রেখে খেতে বসল। বিনোদিনী ললিতাকে নিয়ে রান্নাঘরে গেল। কেউ কারো হাতে খাবে না। 2টো উনুনে 2জনের রান্নার ব্যবস্থা হলো। ললিতারা বৈষ্ণব হলেও গৃহস্থ বৈষ্ণব, মাছটা খায়। ললিতার দিকে চেয়ে চেয়ে বিনোদিনী বললে, ছেলেপুলে হলে মেয়ে মানুষের আর কিছু থাকে না রে। তুই বেশ ছেলে মানুষটি হয়ে আছিস। আর তোরই বা গেল কি? বেশ তো দেখছি। তোর মতন? আমার চেয়ে ঢের ভালো। বিনোদিনী অবিশ্বাস সূচক চুমকুরি কাটলে। ললিতা হেসে বললে, ভয় হয়তো রাখিস না ভাই, ধুলো পায়ে বিদায় করে দে। বিনোদিনী পাল্টা জবাব দিলে, ভয় হতো যদি আমার মিনসের 3 কাল গিয়ে 1 কালে না ঠেকত। তাই বুঝি? বিনোদিনী হাসলে, কিন্তু ললিতা হাসতে পারলে না। বিনোদিনীর পাশে হারানকে সত্যি বেমানান লাগে। জোয়ান হলে কি হবে,
হারানের মুখে প্রৌঢ়ত্বের ছাপ পড়েছে স্পষ্ট। বিয়ের সময় হারানকে এতটা বুড়ো লাগেনি। এই বছরে তার বেশ পরিবর্তন হয়েছে। মাথার চুলে পাক ধরেছে, তার খাঁচা খাঁচা দাড়ি তো পেকে একেবারে সাদা হয়ে গেছে, হাসলে দাঁতের মূল পর্যন্ত দেখা যায়। আর ওই রূপ, বিনোদিনীর বাপের কি চোখ ছিল না? একটু পরে ললিতা জিজ্ঞাসা করলে, দাদা কবে এসেছিল? বিনোদিনী অকস্মাৎ সতর্ক হয়ে গেল। এতদিন হতো না, কিন্তু হারানের মুখে সেদিনের ইঙ্গিতের পর থেকে তার নিজের মনেই যেন আর বল পাচ্ছে না। বিনোদিনী নিষ্প্রিয়ভাবে বললে, কদিন এসেছিল, এই তো সেদিনও এসেছিল ভিক্ষে করতে। আমার সম্বন্ধে কি বললে? কিছু না। ভালো মন্দ কোনো কথাই না? বিনোদিনী ঘাড় নাড়লে। একটু চুপ করে থেকে ললিতা বললে, অন্যায়টা কি করেছি? ওই বা ওদের কাছে কি অপরাধটা করেছে? সেই গেঁজেলটার কাছে পড়ে পড়ে সারা জনম মার খেলে ভালো হতো। মেয়ে মানুষ হয়েছি বলে আমার সাদাল্লাদ থাকতে নেই। মার তো বুঝি? ললিতা শিউরে উঠে বললে, সে কি মার? মানুষ গরু মোষকে অমন করে ঠ্যাঙায় না। কেন, তোর অপরাধ? কিছুই না। ডালের হাঁড়িতে একবার কাঠি দিয়ে ললিতা বললে, অপরাধ শুনবি? ও ভাই একদিন আমাদের বাড়িতে ভিক্ষে করতে এসেছিল। রসময়? হ্যাঁ, আমি ভাই ওর সঙ্গে দুটো কথা বলেছিলাম। ওই অপরাধ। তা কতদিন পরে দেখা, দুটো কথা কি বলতে পারবো না ভাই? বিয়েই না হয় করেছি, মন তো আর পাথরে বাঁধেনি। বিনোদিনী চুপ করে বসে রইল। সে যে কি ভাবছিল তা সে নিজেই জানে, আর জানে তার অন্তর্যামী। ললিতার মতো সকল কথা অকপটে মুখ ফুটে বলবার তার উপায় নেই। ললিতার সমাজে বাঁধে না। ললিতা রসময়কে নিয়ে বড় রাস্তার উপর দিয়ে মাথা উঁচু করে চলতে পারে, কিন্তু বিনোদিনী পারে না। তার মুখ বন্ধ, পথ বন্ধ, বুকও বন্ধ। সে নিঃশব্দে নিবিষ্ট মনে রাঁধতে লাগল। ললিতা জিজ্ঞাসা করলে, দাদাকে কেমন দেখলি? বেশ। খুব রোগা হয়ে গেছে? একটু। ললিতা একটা দীর্ঘশ্বাস ফেললে। বললে, কে তাকে দেখবে, কেই বা যত্ন করবে? মাও নেই যে কাছে বসে পেট ভরে দুটো খাওয়াবে। হয়তো দুবেলা খাওয়াই হয় না। ঘর তো আগেই পড়ে গেছে, নতুন আকড়া তোলবার কথাটা তো কিছু বললে রে? এইখানে একটু জায়গা চাইছিল নদীর ধারে। তা দে না ভাই জোগাড় করে, তবু তোর চোখে চোখে থাকলে একটু নিশ্চিন্তে থাকি। বিনোদিনী ঘাড় নাড়লে, বললে, আমার তো আর জায়গা নাই ভাই। ললিতা বিনোদিনীর অসম্মতির সত্যকার কারণটা বোধহয় বুঝলে, বুঝে চুপ করে রইল, কিন্তু শেষ পর্যন্ত পারলে না। কৌতূহলী প্রবল হল। বিনোদিনীর বুকের ভিতর পর্যন্ত দেখবার লোভ সামলাতে পারলে না। চোখ নাচিয়ে ঠোঁটে হাসি টেনে ললিতা বললে, দাদাকে দেখে তো ছেলেবেলার কথা মনে পড়ল না? কিছু বললে না সে? বিনোদিনীর বুকের স্পন্দন থেমে যাবার মতো হলো। শুষ্ক কণ্ঠে বললে, বলবে আর কি? কিচ্ছু বললে না? সেই মাধবীলতার অন্ধকার কুঞ্জের মধ্যে বসে জামরুল খাওয়া, কিংবা? বিনোদিনী হাসলে, কিন্তু খুব প্রসন্নভাবে নয়। ললিতা ছাড়লে না, বললে, সেই গানখানাও গাইলে না, রায় জাগো রায় জাগো? মুখ নামিয়ে বিনোদিনী বললে, রায় মরে গেছে, আর জাগবে না। তা কি বলা যায়? যায়। বিনোদিনীর উনুনটা নিভে গিয়েছিল। উবু হয়ে ফু দিতে লাগল। ধোঁয়ায় তার চোখ দিয়ে জল পড়তে লাগল। ললিতা গান ধরলে, ধোঁয়ার ছলনা করি কাঁদে। তাড়াতাড়ি চোখ মুখে বিনোদিনী বললে, যা। ললিতা বললে, তুই যদি ভাই বৈষ্ণব হতিস। বিনোদিনী অকস্মাৎ যেন শিউরে উঠল। তাড়াতাড়ি বললে, যা, ও আবার কি অলক্ষণে কথা? অলক্ষণে কিসের? হ্যাঁ, অলক্ষণে। আমি গেরস্থ ঘরের বউ, ছেলেপিলের মা, ওতে আমার সংসারের অকল্যাণ হয়।
ললিতা ওর মুখ দেখে চুপ করলে, আর কথা বাড়াতে সাহস করলে না। দুজনেই নিঃশব্দে আপন আপন কাজ করতে লাগলো। একটু পরে রসময়কে নিয়ে হারান লাফাতে লাফাতে এসে উপস্থিত। ললিতা সখী, এক্ষুনি হয়েছিল। ললিতার বিনোদিনী হারানের কথার ধরন শুনে দুজনেই শশব্যস্ত হয়ে বাইরে এসে দাঁড়ালো। রসময়কে হারান তখন একখানা শুকনো কাপড় দিয়েছে, সেইটে পরে দেওয়ালে ঠেস দিয়ে রসময় তখন হাঁপাচ্ছে, চোখ তার রক্তবর্ণ, শরীর অবসন্ন। হারান ওদের উদ্দেশ্য করে চেঁচিয়ে বলতে লাগলো, ময়ূরাক্ষী পার হতে গিয়ে দামে পা আটকে গিয়েছিল আর কি, বেশ এক পেট জলও খেয়েছে। আমি কি আর তুলতে পারি? আমাকেই ধরে ডুবিয়ে দিতে চাই। শেষকালে এক গলা জলে দাঁড়িয়ে কাপড় ফেলে দিই, তাই চেপে ধরে, তবে আমি টেনে তুলি। তোমার রসময় বীর পুরুষ বটে। বলে হারান দুমদুম করে বীর দর্পে ঘরের মধ্যে কাপড় ছাড়তে গেল। সেইখান থেকে বললে, গরম দুধ আছে তো, তাই একটু দাও, ভায়া আমার নাতোয়ান হয়ে গেছেন। ললিতা রসময়ের ভিজে চুলগুলো আপনার শুষ্ক অঞ্চল প্রান্ত দিয়ে মুছিয়ে দিতে দিতে বললে, কোনো ক্ষমতা নেই। রসময় পাতলা একটু হাসলে। গরম দুধ আর সে খেতে চাইলে না। নিজের শারীরিক দুর্বলতায় মেয়েদের সামনে সে লজ্জিত হয়ে পড়েছিল। তখনই ঝেড়ে উঠে গোয়াল ঘরে ভদ্রা গাইটাকে একবার দেখে এলো। গরুটা অনেকটা সেরে উঠেছে, শুয়ে শুয়ে জাবর কাটছিল। হারানকে দেখে উৎসাহের সঙ্গে উঠে দাঁড়ালো। ভয়ের আর কোনো কারণ নেই। সেখান থেকে এসে দুজনে আহারে বসল। আহারের ব্যবস্থা ভালোই হয়েছিল। ঘাট জালে বেশ বড় মাছই পাওয়া গিয়েছিল। ললিতা কিছুতেই পরের দিন বিনোদিনীর বাড়িতে থাকত না। একটা দিন রইল, ওই যথেষ্ট, কিন্তু বাধ্য হয়ে তাকে থাকতে হলো। সে একটা দুর্ঘটনা। সেই দিন সন্ধ্যাবেলা ললিতা আর বিনোদিনী রান্নাঘরে বসে রাঁধছিল। হারান আর রসময় বড় ঘরের দাওয়ায় বসে গল্প করছিল। হারানের বাড়ি কুটুম্বে এসেছে শুনে গ্রামের আরও 5 জন এসেছিল। রসিক ছিল, নবদ্বীপ ছিল, সদানন্দ, বৃন্দাবন, আরও অনেকে ছিল। বসে বসে গল্প করছিল আর তামাক পোড়াচ্ছিল। একটা কেরোসিনের ল্যাম্প অদূরে জ্বলছিল। সাবুইয়ের বেনি পাকিয়ে তাই গোল করে মুড়ে মোড়া তৈরি করা আছে। তারই এক একজনের আসন। নবদ্বীপ যেটাই বসেছিল সেটা হঠাৎ একটু নড়ে উঠল। সে চমকে লাফিয়ে উঠল। তা দেখে আর সবাই তাড়াতাড়ি আলো আনা হলো। একটা সাপ, হাত 2 লম্বা, বেঁটে, লেজ নেই, একটা শাবলের মতো মোটা। আলো দেখে সোজা হয়ে দাঁড়িয়েছে। নবদ্বীপ তো বাঁশ নিয়ে তাকে মারে আর কি, এখনই তাকে খেয়েছিল। ও সাপে খেলে আর বাঁচতে হতো না। কিন্তু হারান হা হা করে উঠল। রসিক, সদানন্দ তার হাত থেকে বাঁশ কেড়ে নিল। ও সাপ কি মারতে আছে? বাস্তু। হারান দূর থেকে গড় হয়ে তাকে প্রণাম করলে। সাপটা আস্তে আস্তে বাড়ির পিছন দিয়ে চলে গেল। বৃন্দাবন হেসে বললে, নবদ্বীপের মাথা খারাপ হয়েছে, এই সাপ মারে নাকি? না, সাপ আবার মারে না, এখনই আমারে খেয়ে ফেলেছিল। রসিক বললে, দেখলে না ল্যাজ নাই, খুব কম হলেও সাপটা 200 বছরের পুরনো। বাস্তু সাপ কি মারে? গৃহস্থের অকল্যাণ হয়। কিন্তু সেই সাপটাকেই হারানের বাড়ির সদর দরজার সামনে মৃত অবস্থায় পরদিন সকালে দেখা গেল। সেই সাপ কিনা ঠিক নেই, তবে সেই রকমই দেখতে, এবং এটারও লেজ নেই। সেখানে অনেকগুলো ইঁট পড়ে রয়েছে। বোধহয় সেই রাত্রে কিংবা পরদিন খুব ভোরে কেউ তাকে ইঁট ছুঁড়ে মেরেছে। সাপের মুখটা সদর দরজার ফাঁকে, বোধহয় ভিতরে আসবার চেষ্টা করছিল, পারেনি। কিন্তু কে মেরেছে তার সন্ধান হলো না। কেউ বললে চৌকিদারের কাণ্ড, রাত্রে চৌকি দিতে এসে সাপটাকে মেরেছে। কিন্তু ভয়ই হোক অথবা যে কোনো কারণেই হোক, সে শিকার পেলে না। হারানের বাড়ি মরা কান্না উঠল। হারান কাঁদে, বিনোদিনী কাঁদে, সঙ্গে সঙ্গে হাবলমেনিও কাঁদে। বাস্তু সাপ, বড় সোজা কথা তো নয়, কি যে সর্বনাশ হবে কে জানে। পঞ্চায়েত বসল। ভট্টাচার্য মশাই এলেন। ভিন গ্রাম থেকে এলেন গুরু এবং পুরোহিত।
স্থির হলো ডুলিতে করে সাপ গঙ্গা তীরে দাহ করে আসতে হবে এবং যথারীতি শ্রাদ্ধ করতে হবে। তারাপদ ছুটিতে বাড়ি এসেছিল, শুনে সে হাসলে। হোক না বাস্তু, সাপ ছাড়া তো আর কিছু নয়, তার জন্য এত। সে ভট্টাচার্যের সঙ্গে তর্ক করতে গেল, কিন্তু তার সঙ্গে কেউ তর্কও করলে না, তার কথা কেউ শুনলেও না। একটা বাঁশের ডুডিতে করে সাপটা নিয়ে হারান চলল গঙ্গা তীরে। গ্রামের আরও 5 জন সঙ্গে চলল। রসময়ও নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারলে না, তাকেও আর সকলের সঙ্গে কোমরে গামছা বেঁধে যেতে হলো। 5 ক্রোশ দূরে গঙ্গা, রাত্রি 12টার আগে আর ওরা ফিরতে পারবে না। কাজে কাজেই ললিতা রইল, তারও আর যাওয়া হলো না। সকালে ঘরদোর নিকুতে, হাঁড়ি ফেলতে আর প্রতিবেশিনীদের সঙ্গে কান্নাকাটি করতেই সকাল কেটে গেল। ললিতা এইসব কাজে তার সঙ্গে সঙ্গে রইল। বিনোদিনীকে নিয়ে স্নান করে এলো, তার হবিষ্যি রান্নার জোগাড় করে দিল। সকালটা এমনি করেই কাটল। দুপুরে তারাপদ এলো সান্ত্বনা দিতে। তাকে দেখে ললিতা ঘোমটা দিয়ে ঘরের ভিতর চলে যাচ্ছিল। বিনোদিনী ডাকলে, বললে, ও কি আবার লজ্জা কি? ও তো আমাদের দেওর তারাপদ, ছেলে মানুষ। ছেলে মানুষ বই কি, বয়সে হয়তো ওদের চেয়ে 2-3 বছরের বড়ই হবে, তবু ছেলে মানুষ ছাড়া আর কি? ওরা তো বিয়ের দিন থেকেই স্বামীর বয়স পেয়ে গেছে। ললিতা একবার আর চোখে তারাপদকে দেখে নিয়ে বিনোদিনীর গা ঘেঁষে বসল। বিনোদিনী ছলছল চোখে জিজ্ঞাসা করলে, কি হবে ঠাকুরপো? তারাপদ হেসে বললে, হবে অনেক কিছুই, এখনো আরো 2 ছেলে আছে আর 3 মেয়ে। ললিতা ফিক করে হেসে ফেললে। বিনোদিনীও কাঁদতে কাঁদতে হেসে ফেললে, বললে, ঠাট্টা নয় ঠাকুরপো, সত্যি বলো। আরে কিসের কি হবে? এই যে বাস্তু সাপ মারা গেলেন। ধুর, হবে আবার কি? লোকে মেরেছে তো তোমরা করবে কি? ললিতাও ফিসফিস করে বললে, তোমরা তো আর মারোনি। বলুন তো। ললিতার দিকে চেয়ে তারাপদ বললে। বিনোদিনী নিঃশ্বাস ফেলে বললে, ছেলেপুলের ঘর, আমি তো ভয়ে মরি, কি যে হবে। তারাপদর কাছ থেকে উৎসাহ পেয়ে ললিতা এবার অনেকটা সহজ কণ্ঠেই বললে, কিচ্ছু হবে না, ভাবছিস কেন? তারাপদ জিজ্ঞাসা করলে, ইনি কে বড় বউ? ওটি আমার সই, আমাদের গাঁয়ের। তোমাদের গাঁয়ের সব মেয়ে কি সুন্দরী বড় বউ? ললিতা লজ্জায় মুখ নামালে। বিনোদিনী খিলখিল করে হেসে বললে, সব মেয়ে কেন, আমাদের গায়ে বিয়ে করার ইচ্ছে হচ্ছে বুঝি? তারাপদ মুখ নামিয়ে বললে, তোমার ওই এক কথা বড় বউ, সুন্দরী মেয়ে দেখলে কেবল কি বিয়ে করতেই ইচ্ছে করে? তা না তো আর কি ইচ্ছে হয় বলো? জানি না। ললিতা জিজ্ঞাসা করলে, তোর দেওরের এখনো বুঝি বিয়ে হয়নি? বিনোদিনী বললে, বউটি মারা গেছে। ললিতার মুখ থেকে বার হলো, আহা, কতদিন হলো? বছর 2 হবে। আর বিয়ে করেননি? না। তারাপদর দিকে ললিতা একবার আর চোখে চাইলে। তারাপদ মুখ নিচু করে বসে মেঝেয় দাগ কাটছে। ললিতার মন ওই প্রিয়দর্শন ছেলেটির দুঃখে ভরে উঠল। তারাপদর সম্বন্ধে কিছুই সে জানে না, কিন্তু তার বেশভূষা, তার কথাবার্তায় ললিতার ধারণা হয়েছে সে গ্রামের সাধারণ কৃষক সন্তান নয়, তাদের থেকে স্বতন্ত্র এবং উঁচু। বললে, তোরা রয়েছিস, একটা ডাগর দেখে মেয়ে জুটিয়ে দিতে পারিসনি? মেয়ের কি আর ভাবনা, ও বিয়ে করবে না? কেন? জুতো পড়া শহুরে মেয়ে নইলে ঠাকুরপো বিয়েই করবে না? ললিতা বিস্মিত দৃষ্টিতে তারাপদর দিকে চাইলে। তারাপদ বললে, আপনি ওর কথা শোনেন কেন? ঠাট্টা করছে। ললিতা বললে, তবে বিয়ে করছো না কেন? সময় হলেই করব। সময় এখনো হয়নি, আর কবে হবে? তারাপদ এবারে শক্তর পাল্লায় পড়েছে। বললে, শীঘ্রই হবে। মেয়ে আছে নাকি সন্ধানে? আছে বই কি, কিরকম চাই বলো দেখি?
তারাপদ আর ললিতাকে সমীহ করতে পারলে না, বললে, এই তোমার মতো হলেই হবে। বিনোদিনী ফিক করে হেসে বলল, ও নিজেই আছে, দেখো যদি হয়। এই, ললিতা বিনোদিনীকে এক ঠেলা দিলে। বিনোদিনী সে তিরস্কার গ্রাহ্য করলে না, বললে, ললিতা আমাদের শহুরে মেয়ে নয় বটে, কিন্তু গানে শহুরে মেয়েদের কান কেটে দিতে পারে। তারাপদ উৎসাহের সঙ্গে বললে, ও মা, তাই নাকি? আমরা একখানা শুনতে পাই না? কেন পাবে না? গা তো একখানা ললিতা। ললিতা গাইবে না। ললিতা প্রকাশ্যে বহু লোকের সামনে গান গেয়ে আসে। গান গাওয়া তার ধর্মের অঙ্গ, কিন্তু এই ফিটফাট বাবুবেশী তারাপদর সামনে গাইতে তার লজ্জা হচ্ছিল। অবশেষে গাইতে হলো। বিনোদিনী যাকে ধরে তার নিষ্কৃতি নেই। ললিতা গুনগুন করে গাইলে চণ্ডীদাসের একখানা পদ। তার গলার কাজে এবং স্বর মাধুর্যে তারাপদ বিস্মিত না হয়ে পারলে না। ললিতা রীতিমতো গান শিক্ষা করেছে, তার গাইবার মধ্যে ওস্তাদি আছে, দোষের মধ্যে বাক্যের বিশুদ্ধতা নেই। এ দোষ যে শিখিয়েছে তারই, সে নিজেই হয়তো পদগুলো বিশুদ্ধভাবে জানে না। তারাপদ উচ্ছ্বসিত হয়ে বললে, বাহ, এই যে রীতিমতো ওস্তাদ গাইয়ে, আমি এমন ভাবিনি। কোথায় শিখলে গান? ললিতা এ প্রশংসার উত্তরে বিনম্রভাবে মাথা নিচু করলে। বিনোদিনী বললে, ওর দাদার গান শোনোনি তুমি? সে যে বড় ওস্তাদ, আর ওর বৈষ্ণব ঠাকুরটির তো কথাই নেই। তারাপদ বললে, ও, কিন্তু পদের কথা কতগুলো ভুল আছে। ললিতা নম্রভাবে বললে, তা হতে পারে। তারাপদ ভুলগুলো সংশোধন করে দিলে। ললিতা শুনে শিখে নিলে। ললিতা বিস্মিতভাবে বললে, তুমি এ গান কি করে জানলে? গাইতে জানো তুমি? তারাপদ বললে, না, আমি বইতে পড়েছি। এসব বইতে আছে? হ্যাঁ, আছে বই কি। ললিতা বললে, ও, আমি ভেবেছিলাম বইতে শুধু রাজার ছবি থাকে আর রামায়ণ মহাভারতের গল্প থাকে। তারাপদ হাসলে। জিজ্ঞাসা করলে, তুমি লেখাপড়া কিছুই জানো না, না? ললিতা ঘাড় নাড়লে, বললে, মেয়ে মানুষকে শিখতে নেই। কেন? বিধবা হয়। তারাপদ হেসে ফেললে, বললে, এই যে এত মেয়ে লেখাপড়া শিখছে, তারা সব বিধবা হচ্ছে? তা জানি না, সবাই বলে তাই বলছি। তারাপদ বললে, আর একখানা গান গাও। ললিতার লজ্জা ভেঙে গেছে। এবারে আর সাধ্য সাধনা করতে হলো না। অপেক্ষাকৃত স্পষ্ট স্বরে একখানা মাথুর ধরলে। শেষ হল সরোজকুমার রায়চৌধুরীর উপন্যাস ময়ূরাক্ষীর তৃতীয় পর্ব। পরবর্তী পর্ব খুব শিগগিরই। ততদিন